17 অধ্যায় পরিসংখ্যান শিওর শর্ট ক্লাস তো বুঝেই যেতেছে। আজকের এই ক্লাসে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখামো এর মধ্য থেকে তোমার পরীক্ষায় আসবো। কোনো কিছু এক্সট্রা রিপিট করবো না, যেইটুক প্রয়োজন প্রশ্ন হার্ড হইলেও যাতে তুমি পুরোপুরি অ্যান্সার করতে পারো ওই এসকিউগুলি সব আজকে আমরা কমপ্লিট করব। এইটুক মাথায় রাখো, এর বাইরে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবো না। তো একটু খেয়াল দিয়া যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, একদম 1 নাম্বারটা যেভাবে খেয়াল দিয়ে দেখবা লাস্টেরটাও ঠিক এইরকম খেয়াল দিয়ে দেখবা। তাহলে তুমি পরিসংখ্যানে নিশ্চিত আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাইটটা বা আমাদের ক নাম্বারে যে প্রশ্নগুলি আসে এই বিষয়ে তুমি একদম সিকিউর। আর কোনো ক্লাস, আমার ভিডিওরই আর কোনো ক্লাস বা অন্য কোনো জায়গার কোনো ক্লাস দেখার প্রয়োজন নেই, এইটুকু এনশিওর আমি করে নিতেছি। যদি আমি 1 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে, কেন্দ্রীয় প্রবণতা কারে বলে, বিষয়টা আগে বুঝাই, তারপর সঙ্গে এখানে লিখে রাখছি, এখান থেকে লিখে নিও। কেন্দ্রীয় প্রবণতা তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমার সামনে যেই কোনো একটা পরিসংখ্যানের একটা প্রশ্ন নাও, যে কোনো বোর্ড বা স্কুল যেটাই হোক, খেয়াল দিয়ে দেখো ওইটার গড় বলুক, মধ্যক বলুক বা প্রচুরক যেটাই বলুক, তুমি খেয়াল দিলে দেখবা কি মানগুলি একদম মাঝ বরাবর, মানে মাঝের যে অংশগুলি আছে, বক্স থাকে 6-7টার মতো, মাঝের যে ঘরগুলি আছে ওইখানে গণসংখ্যা সর্বাধিক থাকে। খেয়াল করছো বিষয়টা? এই যে আমাদের মানগুলি কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হইতেছে বা একত্রিত হইতেছে বা মানগুলি সবচেয়ে বেশি আকারে পাওয়া যেতেছে, এই বিষয়টা নিয়ে মূলত আমরা কি বলি, কেন্দ্রীয় প্রবণতা। আর এটারে পরিমাপ করা হয় 3টা জিনিসের মাধ্যমে, এগুলারে বলি আমরা কি কি, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। এবার যদি এটা তোমার সংক্ষিপ্ততে আসে, অবশ্যই একটু সংজ্ঞা লিখতে হইব। তো সংজ্ঞাটা তুমি জাস্ট কতটুকু লেখলে পুরো নাম্বার পাইবা, আমি জাস্ট ওইটুক বিষয় এখানে তুলে দিছি, এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নাই। তুমি এটুক দিয়ে আসলে পুরো নাম্বার তুমি পেয়ে যাবা। কি বলছি সংজ্ঞাতে, অবিন্যস্ত উপাত্তসমূহকে, কেমন অবিন্যস্ত, এগুলো বিন্যস্ত বা সাজানো গোছানো আকারে নাই, র্যান্ডম আকারে দেওয়া আছে। অবিন্যস্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। যেমন অনেকগুলি মান আমি নিছি, ধরো 17, 18, 23, 25, এভাবে করতে করতে 17 থেকে ধরো 50 পর্যন্ত নিছি। দেখা যাবে কি একটা জায়গায় ধরো 40 হইতে পারে বা কত হইতে পারে, 45 হইতে পারে, এর আশেপাশে সংখ্যাগুলি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যাব। এই বিষয়টারই আমরা বলি কি কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, এই বিষয়টা হচ্ছে মূলত কেন্দ্রীয় প্রবণতা। এটুকু লিখে দিব। অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত বা একত্রিত হয়। কেন্দ্রীয় মানের দিকে এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় 3টা জিনিস দ্বারা, গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। বিষয় ক্লিয়ার? এটা সংক্ষিপ্তর জন্য খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। যদি তুমি বাংলা টেপের কিছুর দেখা পাও এটা পাইতে পারো, আর যেটা মিস হয়, ধরো এটা আসে নাই, তাহলে তুমি এটার দেখা পাইতে পারো। উদাহরণস্বরূপ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের বর্ণনা দাও, এটা যেমন আমাদের এসকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমার এমসিকিউতে একটু হেল্প করতে পারে। আমাদের এমন অনেক জটিল প্রশ্ন দিয়ে দেয়, দেখতে খুব জটিল মনে হয় বা উদ্ভট মনে হয়, কিন্তু এইটুক জানা থাকলে তোমার ইজি লাগবে। যেমন ঢাকা বোর্ডেই 2025-এ ক নম্বর একটা প্রশ্ন হয়েছিল, হাতির সংখ্যা কী ধরনের চলক। এটা আবার কেমন প্রশ্ন, পরিসংখ্যানে এটা কেমন প্রশ্ন এসে বললো। এইখানে মূলত যদি তুমি এই জিনিসটা জানা থাকতো তুমি ইজিলি বলতে পারতা ওটা কি বিচ্ছিন্ন চলক নাকি অবিচ্ছিন্ন চলক। তো একটু বিষয়টা জানি, বিচ্ছিন্ন চলক জিনিসটা কি, যদি আমাদের চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, কেমন সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা, তাহলে তার আমরা কি বলি, তাহলে তার আমরা বিচ্ছিন্ন চলক বলি। ঘটনাটা এইরকম, আমি যদি জানতে চাই তোমার ক্লাসরুমেই শিক্ষার্থী কতজন, সংখ্যাটা কেমন হইব, যেমনই হোক দশমিকে আসার কি চান্স আছে, তুমি কি বলবা 40 জন বা 110.5 জন বা এরকম কিছু কি বলবা? সবসময় বললে তুমি একটা পূর্ণ সংখ্যা বলবা না। তো এই যে একটা চলক যেখানে আমি শিক্ষার্থীর সংখ্যাটা প্রকাশ করছি, এটার আমরা কি বলি, চলক বলি। এই জিনিসটা যদি আমাদের পূর্ণমানের হয়, কিসের হয়, পূর্ণমানের, তাহলে ওই ধরনের চলককে আমরা অবশ্যই কেমন বলি, বিচ্ছিন্ন চলক বলি। বিষয়টা কি ক্লিয়ার? এটা জানা থাকলে তুমি বাকি সব কিছু এই একটা উদাহরণের মাধ্যমে বের করতে পারবা। যেমন আমি যদি তোমার কাছে জানতে চাই, ধরো ক্রিকেট খেলাই চলতেছে, রান কত হয়েছে, তুমি কি কখনো বলছো রান 120.5, 120.7, একটা পূর্ণমান বলো না? তো এগুলো সব হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। বিষয়টা বুঝছি? অবিচ্ছিন্ন চলক তাহলে কোনটা, যেটা আমাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, দশমিকের হইতে পারে, ভগ্নাংশ টাইপ হইতে পারে, ওগুলোর আমরা কি বলি, ওগুলো আমরা অবিচ্ছিন্ন চলক বলি। যেমন ধরো আমি যদি জানতে তোমার উচ্চতা কত, ধরো তুমি উচ্চতা তোমার ফুটে বলতে আসো, তাহলে কত বলবা, ধরো 5 ফুট 5 ইঞ্চি,
নাকি এরকম কিছু না। এই যে 5.5 ফুট যে বললাম, ভাঙ্গার কি যেটাই বলো, দশমিকে প্রকাশ করা যায় না? বা আরও ইজি করি, ধরো উচ্চতার কথা বললাম, সে হইতেছে 20.5 কেজি, 50.5 কেজি, বলা যায় তো নাকি? তো যেগুলোর আমরা দশমিকে প্রকাশ করতে পারি ওগুলোর আমরা কি বলি? অবিচ্ছিন্ন চলক বলি। বিষয় কি ক্লিয়ার? তো সংজ্ঞা আকারে যদি লিখতে বলে জাস্ট এটুকু লিখে দিবা, বিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে। শুধুমাত্র পূর্ণ সংখ্যা, যেমন শ্রেণী সংখ্যা। আমরা এই যে এগুলো করতে গেলে শ্রেণী সংখ্যা বের করি না, আমাদের একটা অবিন্যস্ত মান দিয়ে দিছে, পরিসর বের করে ভাগ করি, মানে ঘর কয়টা হইব, ওইটা তো আমরা শ্রেণী সংখ্যা বলি। ওইটা কি কখনো দশমিকের বের হয়? হয় না কিন্তু। তো এটা আমাদের কি একটা বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কারে বলে? একটা নির্দিষ্ট সীমার মধ্যে, সংখ্যাটা বলি, একটা নির্দিষ্ট সীমার অন্তর্গত চলকের বাস্তব মানকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন তাপমাত্রা, ওজন। তাপমাত্রা কত হইতে পারে? 35.5 ডিগ্রি সেলসিয়াস। যদি আজকের তাপমাত্রাটা তুমি একটু গুগল করে দেখো, দেখবা একদম পুরোপুরি পূর্ণ সংখ্যা আসতে পারে, প্রবলেম নেই, কিন্তু ওইটা না পেয়ে তুমি দশমিকও পাইতে পারো। বুঝতে পারছি? তো এগুলো হইতেছে আমাদের সংজ্ঞা। এই দুটো মোটামুটি আমাদের, যদি বাংলা টাইপের এই টাইপের প্রশ্ন আসে তাহলে এই দুটো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপর যদি পরের দুটোর দিকে থাকে, এগুলো গুরুত্বপূর্ণ। আমি মধ্যকের সূত্র জানি, ঠিক আছে, মধ্যকের সূত্র আমার জানা আছে, প্রচুরকের সূত্রও জানা আছে। মাঝে মাঝে এইগুলার কোনটা আসলে কি, ধরো তুমি মধ্যকের সূত্র লিখলা, L প্লাসের n/2 মাইনাসের FC ইন্টু H/FM, এটাই তো সূত্র। এখানে প্রতিটা যে তুমি ব্যবহার করছো না চলক, এই প্রতিটার পরিচয় জানতে চেয়েছে, যে এখানে আসলে L এটাকে, FM এটাকে, FC এটাকে। তো এই বিষয়টা একটু জানি। আমাদের এখানে এই যে এই দুটো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, মধ্যকেরটা এবং আমাদের প্রচুরকেরটা। গড়েরটা মোটামুটি তেমন একটা আসে না, দেখাও পাওয়া যায় না, তো আমি ওটা শিখিয়ে দিতেছি। এখন দেখো এই দুটোর কীভাবে প্রকাশ করবা। মধ্যক নির্ণয়ের সূত্র এটাই তো, L প্লাসের n/2 মাইনাসের FC ইন্টু H/FM। এখানে L কারে বলে? আমরা যে মধ্যক শ্রেণীটা সিলেক্ট করি ওইটার যে প্রথম মানটা থাকে বা নিম্নসীমা আমরা যেটাতে বলি, ছোট যে মানটা, ওইটাতে বলা হয় L। তো এটাই লিখছি, মধ্যক শ্রেণী নিম্নসীমা। n দেয়া মূলত আমরা সব গণসংখ্যাগুলির যোগফল বের করি না, এখানে মূলত গণসংখ্যা বোঝায় সবার মানটারই। তো সবার মান রে আমরা n দ্বারা প্রকাশ করি, তো n হইতেছে আমাদের গণসংখ্যা। FC কারে বলি? আমরা যে মধ্যকের ঘরটা সিলেক্ট করি, এই ঘরের আগের ঘর, মানে এটার উপরের ঘর, আমরা যেভাবে বক্সগুলি করি এটার উপরের ঘরে কি আমাদের FC এর অবস্থান না, ক্রমযোজিত ঘরটাতে? তো আমরা ওইটাই লিখছি, ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আমরা মধ্যক যে শ্রেণীটা সিলেক্ট করি এটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার ঘরে থাকে। মধ্যক শ্রেণী যেটা, এটার উপরে মানে আগেরটার ক্রমযোজিত গণসংখ্যার ঘরে আমরা কারে খুঁজে পাই? FC এর। FM কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এবং ফাইনালি H হইতেছে আমাদের যে একটা ব্যক্তি দেওয়া থাকে না, ব্যক্তির পার্থক্য, বা বলতে পারি আমরা শ্রেণী ব্যবধান। তো হইলো, জানছি, বা শ্রেণী ব্যক্তি একটা লিখলেই হয়েছে। 3 নাম্বার কমপ্লিট। এরপরেরটাতে আমাদের প্রচুরক নির্ণয় সূত্র লিখতে বলছে। প্রচুরক নির্ণয় সূত্র কি? L প্লাসের F1/F1 প্লাসের F2 ইন্টু H। এইখানে L হইতেছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা। এখানে যেমন L ছিল মধ্যক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রচুরকের ঘরটা সিলেক্ট করি, ওই ঘরের ছোট যে মানটা থাকে বা প্রথম যে মানটা থাকে তার আমরা কি বলি? নিম্নসীমা। তো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আমাদের L। F1 হইতেছে আমরা কীভাবে বের করি? আমরা যেটারে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ধরি, এটা থেকে আগের ঘরটারে, মানে গণসংখ্যার আগের ঘরটারে বিয়োগ করি না, তো এই কথাটা এখানে বলবো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী মানে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। আবার F2 কীভাবে বেরোয়? আবারও প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার নিচেরটারে বিয়োগ করি, মানে পরেরটারে, পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগ। আর H হইতেছে শ্রেণীব্যক্তি। এখন এই দুটো তো লিখলাম, আমাদের আরেকটা আছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, খুব বেশি দেখা যায়। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা আর কি অনেক দেখা যায়, কিন্তু এরকম পরিচয় জানতে চায় না, কিন্তু আমরা ওটাও জানাই নিতেছি। সূত্রটা এরকম, গড়ের x বার দিয়ে লিখি সাধারণত, তারপর লিখে দিই A প্লাসের সামেশন অফ FI UI, তারপর নিচে কি লিখি? N ইন্টু H, এই তো লিখি না। আচ্ছা, এ মানে কি? এ মানে হচ্ছে আনুমানিক গড়। আমরা পুরোপুরি গড় বের করার জন্য একটা আনুমানিক একটা গড় ধরে নিই, যে অনুমান করে নিই এটা হয়তো গড়, এটার আশেপাশে হয়তো সব মানগুলি আছে, এটা আমরা বলি আনুমানিক গড়। আনুমানিক গড়। তারপর আমরা এইখানে যদি FI এর দেখা পাইছি, FI মূলত আমাদের কি গণসংখ্যাটা না? গণসংখ্যা কয় নাম্বার ঘরের এটা মূলত সে প্রকাশ করে। আর এরপর হচ্ছে UI, এটা আমরা কি বলি? ধাপ বিচ্যুতি বলি না? ধাপ বিচ্যুতি। এবং এইখানে যে আমাদের H আছে, Hটা আসলে কি? ওই যে শ্রেণী ব্যক্তি। এটা মূলত না দেওয়ার কারণ কি জানো?
আমরা মূলত এই নামগুলি যখন ওই যে গড় নির্ণয়ের জন্য বক্সগুলি রেডি করি না, আমরা এই নামগুলিই দিই, এই জন্য এটা আমাদের তেমন একটা দেখা যায় না। বুঝতে পারছি? এবার পরেরটার দিকে তাকাও দেখি, এগুলো তো একটু বাংলা টাইপ গেল। এবার এখানে 5 নাম্বারে কি দিয়ে দিছে, এখানে বলছে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত জানতে চেয়েছে। 1 থেকে 50 সংখ্যা, এর ভেতরে কাদের বিজোড় সংখ্যার গড় জানতে চেয়েছে, জোড়ো না। তাহলে বের করে তো মনে ইজি নাকি? তো তুমি কি করবা, 1 লিখবা, 3 লিখবা, 5 লিখবা, 7 লিখবা, এভাবে লিখতেই থাকবা। কিন্তু তোমার তো এসকিউ বা শর্ট কোশ্চেন এত সময় দেয় নাই যে তুমি 1 থেকে 50 পর্যন্ত খুঁজে খুঁজে সবারই বের করবা, যোগ করবা, দেখাইবা, তারপর কাজ করবা নাকি? আচ্ছা যে ওটা 50 না যদি 100 দিয়ে দেয় তখন কি করবো? একই প্রসেস করবো না? একই প্রসেস করলে আমাদের হইব না, আমাদের সময় নষ্ট হইব। হয়তো নাম্বার পাইলে পাইতে পারি, কিন্তু আমাদের সময় নষ্ট হইব। তো এর জন্য একটা সহজ নিয়ম দেখি। প্রথম কথা, যদি আমি একটু খেয়াল করি, তুমি একটু বলো দেখি 1 থেকে 50 ভিতরে বিজোড় সংখ্যা কয়টা আছে? 1 থেকে 50-এর মধ্যে বিজোড় সংখ্যা কয়টা বলতে পারবো? আচ্ছা আমি ব্যাপারটা ইজি করে দিই। 10টার মধ্যে তুমি ধরো 10 লিখছো, 1 2 3 4 5 6 7 8 9 10। বিজোড় সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা না? 10টার মধ্যে 5টা, তাহলে 20টার মধ্যে 10টা, মানে অর্ধেক। তো 50টার মধ্যে বিজোড় সংখ্যা কয়টা হবে? ইজিলি বলতে পারি 25টা। এই কনসেপ্টটাই মাথায় রাখতে হইব। তো আমাদের বিজোড় সংখ্যা কয়টা? 25টি। আর বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের খুব সুন্দর একটা সূত্র আছে, n স্কোয়ার। কি? n স্কোয়ার। এটা দিলে আমাদের বিজোড় সংখ্যার সমষ্টি বের হয়ে যায়। গড় নির্ণয় করতে আসলে লাগে কি বলো দেখি? সমষ্টি লাগে, এবং আমি কয়টা সংখ্যারে যোগ করছি বা সমষ্টি বের করছি তাদের দিয়ে কি ভাগ করা লাগে না? তো এই তো প্রক্রিয়া। তো সবার আগে তুমি এই যে বিজোড় যে 25টা সংখ্যা পাইলা, এদের সমষ্টিটা বের করো। তো লিখতেছি বিজোড় সংখ্যার সমষ্টি। এটা লিখলেও ভুল হইব, লিখতে হইব n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হইতেছে n স্কোয়ার। তাইলে 25টি বিজোড় সংখ্যার সমষ্টি অবশ্যই কত হইব? 25 স্কোয়ার। আর 25 স্কোয়ার করলে অবশ্যই 625 পাওয়া যায়। তো আমি কি জানছি? আমি সমষ্টি জানছি, আমি কয়টা সংখ্যা আছে তাও জানি। তাহলে আমি কি গড় বের করতে পারবো না? কয়টা দেই? তো লিখলাম সুতরাং গড় কি হইব? উপরে আমি লিখতেছি সমষ্টি, আর এখানে হচ্ছে উপাত্ত সংখ্যা বা জাস্ট সংখ্যাও লিখতে পারি। সমষ্টি কত? 625। সংখ্যা কয়টা? 25টা। ভাগ দিয়ে দিলে অবশ্যই 25ই পাওয়া যাব। তাহলে গড় মানও কত? 25। বুঝতে কি পারছি? এখন যদি 100 থাকে বা 1000 থাকে, প্রক্রিয়াটা কিন্তু একদমই এরকমই। তোমার যে খুঁজে প্রতিটা লেখার কোনো প্রয়োজন কিন্তু নাই। সিম্পল একটা ওয়ে, কাজ কমপ্লিট। এটা আমি বলতেছি না এত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই টাইপের ইজি একটা জিনিসও যদি আসে, ধরো প্রশ্ন একটু পেঁচানো হইলো, একটু হার্ড হইলো, তুমি অ্যান্সার করে আসতে পারবা। আমি বলছি আমি ক্লাস এভাবে সাজাইছি, এইগুলা থেকে তোমার এসকিউ কমন পড়বো। প্রশ্ন আমি চিন্তা ভাবনা করে ওইভাবেই সাজাইছি, তোমার নাম্বার কাটা যাইব না। ঠিক আছে? তো ধৈর্য নিয়ে ভরসা রেখে ক্লাসটা কমপ্লিট করো। আর আমি এত বেশি এসকিউ নেই আর কয়েকটা, এখানে তো 13টা আছে, আর অল্প কয়েকটা শেষ করলেই তুমি এসকিউতে যদি 2টা আসে 4 নাম্বার কনফার্ম, আর একটা আসলে 2 নাম্বার কনফার্ম। এরপর আবার আরেকটা কথা, এগুলোর অংশগুলো কিন্তু কতেও আসতে পারে। তো ওই হিসাবে দেখা যেতেছে কপাল খুব ভালো হইলে তুমি এই একটা ক্লাস থেকে কত 8, সর্বোচ্চ 8 কমন পেতে পারো। আর নিয়মকানুন তো অন্যান্যগুলি শিখবে, এটা হচ্ছে এক্সট্রা বোনাস। এরপর যদি এটার দিকে তাকাই, 6 নাম্বারে দিয়ে দিছে অনেকগুলি সংখ্যা দিয়ে দিছে, 19, 21, 26, 13, 11, 27, মাঝে একটা সংখ্যা এক্স দিয়ে দিছে, মানে একটা চলক দিয়েছে, এর মানে আমি জানি না, অজ্ঞাত একটা রাশি। 29 সংখ্যাগুলোর গড় দিয়ে দিছে, এক্সের মান জানতে চেয়েছে। সহজ জিনিস, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এই যে মনে রাখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তোমার সংক্ষিপ্তর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন কথা হইতেছে, আমি সবার আগে জানি গড় বের করতে হলে সংখ্যাগুলির সমষ্টি লাগে। তো আমি এখানে সংখ্যাগুলির সমষ্টি বের করি। তো লিখতেছি সংখ্যাগুলির সমষ্টি। একটু যোগ করি, এখানে কত কত দেওয়া আছে? 19, 21। একটু 19 দেখে দেখে তুলি। এগুলো কিন্তু একটু সাবধানে তোলা লাগে। ঠিক আছে? ঝামেলাটা এইখানেই, একটু সময় দিয়ে সাবধানে তোলা লাগে। এজন্য পরিসংখ্যান সময় সাপেক্ষ একটা অঙ্ক, যাদের অন্য কোনো অধ্যায় তেমন একটা শেষ হয় নাই, পরিসংখ্যানের উপরে ভরসা,
তাদের বলবো যে তোমরা পরিসংখ্যান থেকে দুটো অ্যান্সার করো, আর যাদের অন্যান্য অধ্যায় হয়ে গেছে তারা পরিসংখ্যান অন্তত একটাই করো। পরিসংখ্যান একটু সময় সাপেক্ষ জিনিস। আমি এগুলোর যোগ করছি, এখানে কয়টা সংখ্যা ছিল একটু গয়না নেই, ঠিকঠাক আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমি কি 8টা তুলছি? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিকঠাক আছে। এবারে এদের একটু যোগফল বের করি। তো যোগফল বের করতেছি, এক্সের তো তুলতে পারবো না, তো এক্সের জায়গাতেই থাক, বাকিগুলোর যোগ করি। 19 প্লাস 21 26 13 11 27 29, 146 পাওয়া গেছে। 146, তার সাথে আছে একটা এক্স, তার মতো দিয়ে দিলাম। এখানে উপাত্ত সংখ্যা কয়টা? এখানে উপাত্ত সংখ্যা দিয়ে দিছে তারা কত? কয়টা দিয়ে দিছে? 8টা না? 8টি। সুতরাং গড় নির্ণয়ের সূত্র কি? উপরে হইতেছে সমষ্টি আর নিচে হইতেছে উপাত্ত সংখ্যা। তুমি কিন্তু গড়ের মান জানো, গড়ের মান তারা দিয়ে দিছে না? গড়ের মান কত হয়েছে? 16.5। তো লেখা দাও এখানটাতে 16.5। সমষ্টির মান কত? 146 যোগ এক্স, উপাত্ত সংখ্যা কত? 8টা। আর বা ক্রস গুণনের হেল্প নেই, আমার তো এটার প্রয়োজন। তো এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1-এর সাথে এটা গুণ করছি, আমাদের 146 প্লাসের এক্স হাতের বামে এসে পড়ছে। আর 8-এর সাথে এ আমাদের 16.5 গুণ হইব। 16.5 গুণ কত? 8, 132। এক্স, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? মাইনাস হয়ে যাব। তো মাইনাস করে পাঠাই দিই, বিয়োগ করলে আমাদের এক্সের মানটা বের হয়ে যাব। তো 132 থেকে আমি বিয়োগ করতেছি 146, কত বেড়েছে? মাইনাসের 14। এখন মাইনাস দেখে অনেকে বিভ্রান্ত হইতে পারো যে আমি কি ভুল করলাম নি, কোনো জায়গাতে কোনো মান কি এলোমেলো হইলো কিনা। মাইনাসের বের হইতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু তুমি একটা রিচেক দিয়ে নিতে পারো। সব অঙ্কে একটা রিচেক দিয়ে নিবা, ঠিক আছে? একটু কনফার্মেশনের একটু রিচেক দিবা, ব্যাস তুমি নিজে আর কি একদম কনফার্ম হয়ে গেলা। বুঝতে পারছি? তো আমাদের অ্যান্সার কত বেরিয়েছে? -14। যদি -14 বের হয় তাইলেই একমাত্র আমাদের সংখ্যাগুলির গড় কত বের হয়? 16.5। বুঝতে কি পারছি? 7 নাম্বার দেখো তো কি বলা আছে। 7 নম্বরে বলছে 1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। এইরকম অজস্র প্রশ্ন তোমার সামনে থাকতে পারে, এটাও অজস্র রকম থাকতে পারে। আমি এটা করাই দিছি আর বলছি কমন পর্ব, ঠিক আছে? এখন দেখো বেসিক বিষয়টা তুমি নিজেও বোঝো, এটা না বললেও তুমি বুঝবা। এখানে আমার সংখ্যাগুলি 19 21 এগুলো দেওয়া আছে, তোমার এগুলো না দিয়ে অন্য কিছু দিব। এখানে এক্স না দিয়ে অজ্ঞাত রাশি ওয়াই দিতে পারে। এখানে গড়ের মানটা চেঞ্জ করে 16.5 না দিয়ে 20.5 32.5 দিতে পারে। এর বাইরে কি আর চেঞ্জ করবো? আর এইটুক চেঞ্জ হইবই। আমি চাইলেও হুবহু দিতে পারবো না, একমাত্র পারতাম যদি আমি প্রশ্ন রেডি করতাম আর যদি ওই যে কী বলে এটারে 2 নাম্বারই করতাম, তাইলে হয়তো সম্ভব ছিল। এরা ছাড়া কেউ তোমার এইভাবে গ্যারান্টি দিতে পারবো না। বাকি নিয়ম আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, এর মধ্য থেকে তোমার পরীক্ষায় কমন পড়বো ইনশাল্লাহ, এলোমেলো হইব না। এরপরে এইখানে যেটা বলছে, এই যে আমাদের 7 নাম্বার 1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় জানতে চেয়েছে। তো তুমি মৌলিক সংখ্যা আশা রাখি চিনো, 1 থেকে 21 পর্যন্ত কি এর থেকে বেশিও মৌলিক সংখ্যা চিনো, কিন্তু আমাদের প্রয়োজন এখানে 1 থেকে কত পর্যন্ত? 21 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো লিখতেছি 1 থেকে 21 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে লেখা শুরু করলে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, তারপরে আছে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে কত? 11-র পরে কত আছে? 13, তারপরে কত আছে? তারপরে আছে 17, এরপরে হয়তো 19 আছে, তারপরে 23 আছে, তারপরে কত আছে? 29 আছে নাকি? কিন্তু আমাদের বলছে কত পর্যন্ত? 21 পর্যন্ত। তাহলে এগুলা নেওয়ার কি কোনো দরকার আছে? বা নিলে কি আমার অঙ্ক হইব? উল্টারও কাটা যাইব। তো বাদ, আমি নিলাম এই যে পর্যন্ত। এদের গড় বের করতে বলছে, এই যে এখানে যে সংখ্যাগুলি পাইছো এদের গড় নির্ণয় করতে বলছে। তো গড় নির্ণয়ের নিয়ম তো তুমি জানোই, সমষ্টি বের করতে হবে, এখানে যতটা উপাত্ত আছে অত দ্বারা ভাগ করতে হইব। তো এগুলো একটু যোগ করি, সংখ্যাগুলোর যোগফল 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19। তো যোগ করে দেখি কত পাওয়া যায়। যদি যোগ করি আমি এগুলারে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19, রেজাল্ট 77 পাওয়া গেছে। এবং এখানে উপাত্ত কয়টা আছে, মানে সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা। কয়টা পেয়েছে? 8টা। তুলে লিখে দিলাম উপাত্ত সংখ্যা কয়টা? 8টি।
সুতরাং গড় নির্ণয়ের সূত্র কি? উপরে সমষ্টি, নিচে উপাত্ত সংখ্যা। উপাত্ত সংখ্যা, বিষয় কি ক্লিয়ার না? খুব সিম্পল জিনিস, কিন্তু উপরে এটা দিয়ে দিলাম, নিচে 8 দিয়ে দিলাম। এবার 77 একটু তুমি 8 দ্বারা ভাগ করে দেখো তো কত রেজাল্ট বের হয়। রেজাল্টটা বের হয় 9.625। তাহলে এটা হইতেছে আমাদের এই মৌলিক সংখ্যাগুলির গড়। বিষয় কি ক্লিয়ার? বুঝতে পারছি? এখন যদি বুঝা থাকো তাইলে আমারে এই প্রশ্নের সমাধান কি দিতে পারবা? এটার সাথে বেশি রিলেটেড আমাদের 7 নাম্বার না, এটার সাথে বেশি রিলেটেড আমাদের 6 নাম্বারটা। আমাদের 6 নাম্বার ডাইরেক্ট মান দিয়ে কইরা দিছে, আর এখানে বিষয়টা একটু বাংলা কথার মাধ্যমে প্রকাশ করছে। বাংলা কথা অন্য টাইপেরও হইতে পারে, কিন্তু বিষয়টা জানা থাকা উচিত। দেখো এখানে কি বলছে, তারেক বাংলায় 85, একজনের নাম উল্লেখ করছে তারেক, একজন শিক্ষার্থী, যে বাংলাতে পাইছে কত নাম্বার? 85, ইংরেজিতে পাইছে 96, গণিতে পাইছে 96, তার গড় নাম্বারও দিয়েছে 89। এখন একটা বিষয়, রসায়নে কত পেলে এই গড়টা বজায় থাকবে এটা জানতে চেয়েছে। তো বিষয় একদম সিম্পল, এখানে যে তুমি সাবজেক্টগুলি জানছো এগুলোর যোগ করতে হইব, আর যেটা অজ্ঞাত রাশি মানে রসায়ন, ওটার মানটা একটু ধরে নিই। ধরি রসায়নে কত পেতে হবে? পেতে হবে x নম্বর। তাহলে সুতরাং মোট নম্বর বের করতেছি, মোট নম্বর সবার যোগ করতেছে আর কি, আমাদের সমষ্টি বের করা লাগে। গড়ের জন্য আমাদের কি করা লাগে? সমষ্টি বের করা লাগে না? তো এখানে আমি যে সাবজেক্টগুলির নাম্বার আছে তাদের যোগ করতেছি। বাংলায় পাইছে 85, তারপরে আরেকটা সাবজেক্ট 96, এবং আরেকটা যেটা আমরা জানি না রসায়নের, ওটা আমরা এক ধরে নিছি। তো যোগ করলে কত হইল? এগুলো একটু যোগ করে দেখি কত বের হয়। একটাতে পাইছে 85 নাম্বার, প্লাস একটাতে 96, আবারও 96 পাইছে আরেকটাতে। তো এই তিনজনের মানে আমরা জানি, এক্সের তো আর যোগ করতে পারবো না, তাহলে 277, সাথে আছে কত? এক্স। এখন বলো তো বিষয় কয়টা? এখানে একটা, দুইটা, তিনটা বিষয়, আরেকটা বিষয় আছে আমাদের রসায়ন, মোট 4টা বিষয়। তো লিখতেছি বিষয় সংখ্যা, যেটা মূলত আমাদের আসলে উপাত্ত সংখ্যা হিসেবে কাজ করব। কয়টা? 4টি নাকি? তাহলে এবার গড় বের করি। গড় মোট নম্বর, আর নিচে হচ্ছে বিষয় সংখ্যা নাকি? আমরা কিন্তু গড়ের মানটা জানি। গড়ের মানটা কত দিয়ে দিছে তারা? এই যে দেখো 89 দিয়ে দিছে। তো 89 লিখলাম। মোট নাম্বার কত জানছি? 277। এখানে আছে এক্স, আর বিষয় দেওয়া আছে কয়টা? 4টা। আমাদের এক্সের প্রয়োজন, তাহলে আর গুণটা করি। এটা নিচে 1 আছে, 1-এর সাথে গুণ হয়ে যা আছে ঠিক তাই হয়ে হাতের বামে এসে বললো। আর 89 এর সাথে আমরা 4-এর গুণ করি। 89 গুণ কত? 4, 356। এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব? মাইনাস। তো আমি 356 থেকে 277 যদি মাইনাস করি, আমাদের মান বের হইব 79। যদি সে রসায়নে 79 পায়, তাইলে আমাদের গড় নাম্বারটা কত হইব? 89। বিষয় কি বুঝছি? এটা কিন্তু আমাদের হুবহু এই যে এটার মতো। 7 নাম্বারটা, 6 নাম্বারটা, যেখানে আমরা একটা অজ্ঞাত রাশি ছিল, এখানে পরিমাণে বেশি ছিল, আর এখানে জাস্ট মাত্র 4টা মান দিয়ে দিছে। তো কম বেশি হইতে পারে, এরকম একটু বাংলাও অ্যাড হইতে পারে, দেখাই নিলাম। পরেরটার দিকে যদি তাকাই, 9 নাম্বার প্রশ্নটা খুব সিম্পল। এইখানে আমাদের ইউ, এ এবং শ্রেণী ব্যবধান এইচ এগুলো দেওয়া আছে, এক্সের মান জানতে চেয়েছে। এটা তোমরা যারা গড় করছো, আর আশা রাখি সবাই গড় করছো, কেউ সংক্ষিপ্ত পদ্ধতির গড় মিস করেনি, এটুকু আমি জানি নাকি? কারণ এটা এবার দুর্বল সবল সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা অধ্যায় থেকে 20 নাম্বার, মিনিমাম 20-এর থেকে বেশি, 22 মিনিমাম, 24 মিনিমাম বলা যায় একটা অধ্যায় থেকে। তো এবার দেখো এখানে আমাদের কী দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে। তো সবার প্রথমে এগুলো একটু আমরা তুলি। সব কী দেওয়া আছে? ইউআই রে এখানে ডাইরেক্ট ইউ দিয়েও দিতে পারে, আবার এটার নাম কিন্তু তারা ধাপ বিচ্যুতিও বলে দিতে পারে। এখানে 4 দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা ধরো তুমি যে বক্সে করো, প্রথমে ইউআই লেখলা একটা ঘরে, ইউ এর একটা মান বেরোলো না, এরকম 1টা 2টা 3টা 4টা, মানে বলতে পারো একদম 4 নাম্বার ঘরে গিয়া ইউ এর যে মানটা বেরোছে ওটা দিয়ে দিছে। বুঝছি? তো লিখতেছি আমরা, দেওয়া আছে মানগুলি একটু তুলি। U4 এর মান তারা দিয়ে দিছে -4। আর এখানে অনুমিত গড়, এটার নামটা একটু মনে রাখো। এটা আমরা এ ধারা প্রকাশ করি। এটার বাংলা নামটা কি? অনুমিত গড়, যার মান দিয়েছে 20। এখানে দিয়েছে শ্রেণী
ব্যক্তি, শ্রেণী ব্যক্তির আমরা মূলত এইচ দ্বারা প্রকাশ করি, যার মান দিয়েছে 5। আমাদের কাছে কার মান জানতে চাইছে, এই যে এটার মান x4 এর মান। এখন কত হইতেছে, সবার নামে তো বাংলা লিখছি, তো এটার নাম একটু লিখে দিয়ে, এর নাম হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। আমরা কিন্তু ধাপ বিচ্যুতির একটা সূত্র জানি, কি জানি, uy ইজ ইকুয়াল টু xi মাইনাসের a বাই h। এখানে i এর পরিবর্তে 4 ইউজ হবে, আর কিছু না, এই যে 4 আর এই যে 4, বুঝছি এই বিষয়টা। এখন তুমি u4 এর মান জানো মাইনাসের 4, তুমি x4 এর মান জানতে চাও, এটা যেমন আছে ওই রকম। এর মান তুমি 20 জানো, h এর মান তোমার 5 দিয়ে দিছে। আর এবার ক্রস গুণের একটু হেল্প নেই, আমরা এটার আগে এই পাশে আইনা নেই, তো x⁴ মাইনাসের 20, ওই পাশে মাইনাসের কত হয়ে গেল, 4 5 20, এই যে গুণ করছি। আমার তো x⁴ প্রয়োজন, এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো, প্লাস। তো অবশ্যই x⁴ এর মান কত বের হইব, 0। বুঝতে পারছি, সিম্পল জিনিস। তো মনে রাখবা, এই যে এগুলো আসলে কি, এগুলো থাকলে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হইব। আর সূত্রটা আমরা অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতির গড়ে বহুতবার ইউজ করছি, তো সব জানা আছে, শুধু বাংলাটা মনে রাখলেই হয়েছে বা চিনতে পারলেই হয়েছে। এবার পরেরটার দিকে তাকাও, দেখি এখানে কি কি দিয়ে দিছে। এখানে আমাদের মধ্যকের মানটা দিয়ে দিছে, এফসি এর মান দিয়ে দিছে, এফএম এর মান দিছে, এইচ এর মান দিছে, আর এন এর মান দিয়েছে, এল এর মান জানতে চেয়েছে। মানে বলতে পারো তোমার সব কিছু দিয়ে দিছে। তুমি যদি মধ্যকের সূত্রটা জানো, একটু হিসাব নিকাশে ভালো হও, এটা করাটা আসলে এমন কিছুই না। 10 নম্বর কী কী দেওয়া আছে একটু তুলি, দেওয়া আছে, তারা দিয়ে দিছে এখানে মধ্যকের মান দিয়ে দিছে, তো লিখলাম আমরা মধ্যকের মানটা দিয়ে দিছে 49.2। তারপরে এখানে এফসি এর মান দিয়ে দিছে, এফসি এর মান 31। আমাদের এফএম এর মান দিয়ে দিছে, এফএম এর মান হইতেছে 25, এইচ এর মানটা দিয়ে দিছে 6, এন এর মান দিয়ে দিছে 72, এল এর মান জানতে চেয়েছে। তো তুমি মধ্যকের সূত্রটা লেখো, সুতরাং মধ্যকের সূত্র হইতেছে এল প্লাসের n/2 মাইনাসের এফসি ইন্টু এইচ বাই এফএম। মান বসাই দিই, আমরা তো মধ্যকের মান জানি, মধ্যকের মান কত, 49.2। আমি এল এর মান জানি না, এল যা আছে ঠিক তাই। আমি এন এর মানও জানি, এন এর মান তারা বলে দিছে কত, 72, নিচে 2 ধারা ভাগ। এফসি এর মান তারা বলে দিছে 31, দিয়ে দিলাম। এইচ এর মান তারা 6 দিয়ে দিছে, এফএম এর মান তারা কত দিয়ে দিছে, এফ এর মান দিয়েছে 25, সব বসাইছি। 49.2 প্লাসের সমান এল প্লাসের, এখানে যদি আমি 72 2 ধারা ভাগ করি 36 হয়, মাইনাসের 31 আছে দিয়ে দিলাম, এখানটাতে যা আছে ঠিক তাই। 49.2 এল প্লাসের 36 থেকে যদি 31 চলে যায় 5 থাকে, এখানটাতে আছে 6, এখানটাতে আছে 25, একটু কাটাকাটি করি, 5 দিয়ে চাইলে 25টা কাটা যায়, 5 বার যায়, তো এখানে 49.2 এল আছে, আর এখানটাতে আছে 6/5। আমাদের এল এর প্রয়োজন, তো একটা কাজ করতে পারি, একদম ভাঙ্গেই করি, এল সহ এই 6/5 এর আমি হাতের বামে আনলাম, আর 49.2 এর হাতের কই পাঠাই দিলাম ডানে। আমার তো এল এর প্রয়োজন, তো 49.2, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস। এবার তুমি চাইলে লসাও করতে পারো, বা ডাইরেক্ট একদম ক্যালকুলেটার ব্যবহার করে মানটা বের করে দিতে পারো। তো আমি ক্যালকুলেটারের হেল্প নিতে আসি, এখানে আছে আমাদের কত, 49.2, এর থেকে আমি বিয়োগ করতে চেয়েছি কারে, এর থেকে আমি বিয়োগ করতে চেয়েছি 6/5 এর। তো একটা ব্রেকেট ওপেন করি, 6/5 দিয়ে দিই। এটা যে কোনো ক্যালকুলেটার, আমাদের ইএস বলো, এফএক্স বলো, এমএস বলো, সব করে ইজিলি উঠে যাব। এই যে কীভাবে তুলছি, আমি এই যে ইউজ করছি, 49.2 ভাগ দিয়ে দিয়েছি, একটা ব্রেকেট ওপেন করছি, 6/5 দিয়ে একটা সমানে ক্লিক দিছি, অ্যান্সার কত বের হয়েছে, 48। কত বের হয়েছে, 48। তাহলে এল এর মান কত, 48। বুঝতে পারছি, ইজি জিনিস। এখন এইখানে তোমার কাছে এল জানতে না চেয়ে সব কিছুর মান দিয়ে কিন্তু অন্য কিছুর মানও জানতে চেতে পারে, ঠিক আছে। ধরো সবার মান দিয়েছে, যে কোনো একটা জিনিসের মান জানতে বের করতে পারবা না, সহজ হিসাব। এরপরে যদি আমরা এর পরেরটার দিকে তাকাই, এখানে দেখো 11 নম্বরে কি বলছে, একজন ব্যাটসম্যানের 10 ম্যাচের রান, অনেকগুলি রান দিয়ে দিছে, মানগুলির মধ্যক নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, মধ্যক। কিভাবে করা লাগে মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়ের জন্য জোড় সংখ্যার একটা ঘটনা আছে, বিজোড় সংখ্যার আরেকটা ঘটনা আছে, আমরা দোনটা দেখাই দিতেছি। কথা হইতেছে এরকম থাকলে একদম সবার প্রথম কাজ, মধ্যকের কথা আসলেই সবার প্রথম কাজই হইতেছে মানগুলির তোমার ঊর্ধ্বক্রমে বর্ধক্রমে সাজাইতে হবে, মানে বিন্যস্ত করে সাজাইতে হইব, ছোট থেকে বড় নয়তো বড় থেকে ছোট। তো আমি একটা ইজি নিয়ম দিয়ে দিই, তুমি প্রতিটা ছোট থেকে বড় আকারে সাজাইও, ঠিক আছে। একটা নিয়ম ফিক্স করে নাও, ছোট থেকে বড় মানে তুমি ঊর্ধ্বক্রমে সাজাইতে। তো লিখতেছি 11 নম্বরের জন্য, এখানে কি দিয়েছে, রান দিয়ে দিছে না, তো লিখতেছি
রানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজাই। তো সাজাই এই বিষয়টা একটু ঝামেলার মনে হয়, আমার একটু সময় নিয়ে করা উচিত। তো খুঁজে দেখি তো সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোটো 12, একটা দাগ দিয়ে দিলাম যে আমি 12 সবচেয়ে ছোটো খুঁজে পাইছি, এখানে লিখে দিলাম 12। 12-এর পরে কি আছে একটু খুঁজি, 17। 17 থেকে ছোটো কেউ আছে একটু চেক দিয়ে নিলাম, না নাই। তাহলে এরপর আছে কত, 17। 17তে একটা দাগ দিয়ে দাও, পেন্সিল দিয়ে দিও। অবশ্যই পরীক্ষার খাতায় দাগাদাগি করার কোনো নিয়ম নাই, তো ছোটো করে পেন্সিলে একটু দাগ দিও তোমার নিজের চেনার জন্য, ঠিক আছে? কারণ এগুলো ভুল হলে খুঁজে পাওয়াটা একটু জটিল কাজ। এই জন্য পরীক্ষায় একটু পেন্সিল ইউজ করে ছোটো ছোটো দাগ দিয়ে নিজে মনে রাখো যে আমি এটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি। যেমন এই যে আমি অনেকগুলি কথা বলতেছি, এখন আমি ডিস্ট্র্যাক্ট হয়েই যেতে পারি, আমি কোন পর্যন্ত নিছি না নিছি। দাগ থাকলে ও আমি 12 আর 17 নিয়ে নিছি, ঝামেলা নাই। তো এইভাবে একটু দাগ টাগ দিয়ে নিবা। 17-এর পরে কত আছে, উপরের বড় কিছু দেখতেছি না, 22 নাকি? তো এখানে লিখে দিলাম আমরা 22। তারপরে কত, 22-এর পরে কত আছে, এই দুটো হয়ে গেছে। এখানে আছে 30, 37, 100, তো 30, তারপর 37, তো 30, 37 ব্যবহার করি। 30, 37, 30ও লিখছি, 37ও লিখছি। এরপরে কত আছে, এবার আমাদের 41 আছে, 48 আছে, 41 আছে, 48 আছে, যে দাগ দাগ দিয়ে নিতেছি, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এবার আছে 65, এরপর আছে 77, তো লিখে দিলাম 65, 77, 65, 77, এই যে আমাদের 65, 77। তারপর ফাইনালি একটা 100 করছে, যাক 10 ম্যাচ খেললে একটা সেঞ্চুরি বের করছে। এবার কিভাবে ফাইনাল চেকটা দিবা, এখানে দেখো তো কয়টা উপাত্ত দিয়ে দিচ্ছিল, 10টা ম্যাচের 10টা মানি। এখানে তোমার কি 10টা উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তাহলে আমি ঠিকঠাক করছি। এখন একটু লেখো এখানে উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যা যা খুশি তা থাক, তুমি এভাবে লিখে দিতে পারো, কোনো প্রবলেম নাই। এন এর মান কত, 10। 10 এটা কি জোড় সংখ্যা না? তো অবশ্যই লিখবে যা একটি জোড় সংখ্যা, যা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমাদের মধ্যকের সূত্র একটা, বিজোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র আরেকটা, এই জন্য আমাদের অবশ্যই লিখে নিতে হইব। যেহেতু আমি জোড় সংখ্যা জানছি, এবার তাহলে সুতরাং মধ্যক, সুতরাং মধ্যক, মধ্যকের সূত্র কি, লম্বা করে একটা দাগ দিবা। হ্যাঁ, একটু দেখতে বড় হইব কিন্তু খুব সহজ জিনিস। লম্বা করে একটা দাগ দিছি, তার নিচে 2 লিখে দিছি। উপরে লিখবা কি, এই n এর 2 দিয়ে ভাগ করো, মানে অর্ধেক করতেছি, n/2 তম পদ, তম পদ। তারপর আবার লিখবা, আবার এটারই লেখো n/2, শুধু একটা পদ বাড়াই দাও, মানে এটার পরবর্তী পদটা নিতেছে, এটা n/2 হইলে পরের পদটা 1 বাড়বো, এই যে তম পদ, এইটুকুই কাজ, আর কিছু না। এবার তুমি n এর মান তো কত জানছো, 10 না? তো বসাও 10/2 তম পদ প্লাস 10/2 প্লাসের 1 তম পদ, তম পদ, নিচে আছে 2। এখান থেকে কত পাওয়া গেল, 5 পাওয়া গেল না? 10-এর যদি আমি 2 দ্বারা ভাগ করি 5ই তো হইব, তো লিখে দিলাম 5তম পদ। 5-এর পরবর্তী পদে তাহলে অবশ্যই 6তম পদ, 6তম পদ। একটু একটা বিশেষ জিনিস খেয়াল রাখো, এই যে প্লাসের চিহ্নটা কিন্তু অবশ্যই দিও। অনেকে এমনও করতে দেখছি, এই যে এটা দণ্ড একসাথে লিখে দিছে, সব কিছু হয়েছে, একটা আমার শুধু কাটা খাওয়ার প্রয়োজন নাই। তো আমাদের সূত্র এখানে প্লাসের, তুমি প্লাস অবশ্যই দিয়ে নিবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 5তম পদ, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার, 6 নাম্বার পদ। নিচে 2 এর মতো 2। 5 নাম্বারে কি আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 4 5, 37। আর পরেরটা কত, 41। যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই কাজ হয়ে যাব। তো একটু যোগ করে দেখি তো কত হয়। এখানে আমাদের মান দেওয়া আছে 37, প্লাসের আছে 41, 78 হয়েছে। এর 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম, ডাইরেক্ট 39। কত পেয়েছি, 39। তো বোঝাই যেতেছে আমাদের যে ব্যাটসম্যান তার মধ্যক রান কোনটা, 39। বুঝতে পারছি, এটা কমপ্লিট। 12 নাম্বার, তুমি যদি এটা ভালো মতো বুঝে থাকো, এটাও তুমি বুঝবা, এটা ঝামেলা করবো না। প্রশ্নটা কেমন জানি দিছে, কিন্তু বিষয় দেখো খেয়াল কইরা, মানের ক্রমানুসারে বিন্যস্ত সংখ্যা, মানের ক্রমানুসারে বিন্যস্ত সংখ্যা, এর মানে কি, তারা অলরেডি সাজাই দিছে, তারা অলরেডি কি ছোট থেকে বড় আকারে সাজাই দিছে মানটারে। বড় থেকে ছোট হইতে পারে, কিন্তু প্যাটার্ন দেখেই বোঝা যায় ছোট থেকে বড় আকারে সাজাতে, 1 3 7 20 25 এগুলা তো বোঝা যেতেছে এগুলো সাজানো আছে। এক্সের মান উদ্ধার করতে বলছে, তো এক্সের মানটা উদ্ধার করি। তারা যে উপাত্ত দিয়েছে সেটা সবার প্রথমে তুলি। তারা একটা বিন্যস্ত উপাত্ত দিয়ে দিছে, তো আমরা এটি লিখতেছি মানের ক্রমানুসারে বিন্যস্ত সংখ্যা, তো লিখতেছি বিন্যস্ত সংখ্যা, বিন্যস্ত সংখ্যা সমূহ মানগুলি লিখে নিতেছি, তাদের দেখা দেখি 1 3 7 এক্স প্লাসের 1, এই এক্সটাকে আমাদের উদ্ধার করতে হইব 20 25। আবার এদের মধ্যকটা দিয়েছে, যে মধ্যকের মানটা জানি
নাকি? এবার মধ্যক তো আমরা জানি, ঠিক আছে। এবার গয়না দেখো তুমি উপাত্ত কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়েছে উপাত্ত, ঠিকঠাক আছে? একটু গয়না চেক করে নেই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিকঠাক আছে। তো লিখে দিলাম এখানে উপাত্ত সংখ্যা, এখানে উপাত্ত সংখ্যা। আচ্ছা, আরেকটু জিনিস হয়তো মিস করছি। মিস করার বিষয় কি, যদি আমাদের উপাত্তসমূহ জোড় সংখ্যক না হয় বিজোড় সংখ্যক হয়, যেমন আগেরটাই যেটা আমি মাত্র করলাম, যদি বিজোড় সংখ্যক হইতো ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা হইব কি, ধরো 60টাই পেয়েছো, এর মান তুমি কত পেয়েছো? 7। তো লিখে নেবে এটা একটি বিজোড় সংখ্যা। একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। সেক্ষেত্রে তোমার মধ্যকের সূত্রটা কি হইব? মধ্যকের সূত্র হইব n+1/2 তম পদ। এই যে আসছে এইটুক, n এর মান 7, 7-এর সাথে 1 যোগ করে দিলেই কত হয়ে যাব? 8 হয়ে যাব। 8-এর 2 দিয়ে ভাগ করলে 4তম হয়ে যাব। বুঝতে তো পারছি? যেমন এটা 8 2 হয়ে গেল 4তম। দেখে শুধু 4তম পদের মান বসাই দিলেই হয়ে যেত। ওটাতে দেখে নিলে বেশ সুবিধা হইতো। যাক, মুছা ফেলছি, আর তুলতাছি না। আশা রাখি বুঝবা। আমাদের জোরের যেটা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বিজোড়েরটা যদি দেওয়া দেয়, এই যে একটা জিনিস পারবা তো, এই জন্য দেখাই নিলাম। এটা আমাদের জোড় সংখ্যক, লিখতেছি এখানে উপাত্ত সংখ্যা n সমান কয়টি? 6টি, যা একটি জোড় সংখ্যা, বা 6 লিখলে হইব 6, যা একটি জোড় সংখ্যা, যা একটি জোড় সংখ্যা। তো মধ্যকের সূত্রটা লিখে ফেলো। মধ্যকের সূত্র কি? লম্বা করে দাগ, নিচে 2, উপরে n/2 ব্র্যাকেটে তম পদ, প্লাস আবার n/2 সাথে 1 বাড়াই দিবা, তম পদ n এর মান কত? n এর মান 6 না? তো 6-এর 2 দ্বারা ভাগ করছি, 2তম পদ, প্লাসের এখানে 6/2 প্লাসের 1তম পদ, নিচে 2-এর মতো 2, এখানে ভাগ করলে 3 পাওয়া গেল, 3তম পদ। তারপরে এখানে 3-এর সাথে 1 বাড়াই দিছি, 4তম পদ, নিচে 2। 3তম পদের মান কত? এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 3 নাম্বার পদের মান 7, আর 4 নাম্বার পদে আমাদের যে কাঙ্ক্ষিত x প্লাসের 1, নিচে আছে 2। আমরা মধ্যক জানছি, আবার আমরা কিন্তু মধ্যকের মানও জানি। এই যে মধ্যকের মান 11.5। তো সুতরাং লিখে দিলাম, যে এখানটাতে মানটা বসাই দিলাম, 11.5 ইজ ইকুয়াল টু 7 প্লাসের x প্লাসের 1/2। পরে একটু আর বা ক্রস গুণন করি, এটা 1-এর সাথে গুণ হইব, তাহলে এখানে হয়ে গেল 7 প্লাসের x প্লাসের 1, আর ব্রেকেট দিলাম না। এটার সাথে গুণ করছি 11.22, আর পয়েন্টের জন্য হয়ে গেল 23। আমার দরকার x-এর, এটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, 1 এই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই মাইনাস। তো x থেকে যদি তুমি 8-এর বিয়োগ করো, কত থাকে? যদি তুমি 23 থেকে মাইনাসের 7 মাইনাসের 1 বিয়োগ করে দিলা, কত বাজবে? 15। 23 বিয়োগ 8, হ্যাঁ 15। তাহলে x-এর মান কত? 15। বুঝতে কি পারছি? শেষ, ক্লিয়ার বিষয়। এরকম থাকতে পারে জটিল হইলে। এটা হচ্ছে একটা ক্যাডেট কলেজের একটা প্রশ্ন ছিল এটা। এবার এটার দিকে তাকাই, 13 নাম্বার। এখানে প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরক নির্ণয় করা খুবই ইজি একটা বিষয়। প্রচুরক মানে কি? প্রচুর, যেটা পরিমাণে কি আছে? বেশি আছে। তো উপাত্ত থেকে খুঁজে দেখতে হবে কেউ পরিমাণে বেশি আছে কিনা। বেশি থাকলে সেই আমাদের কি? প্রচুরক। তো উপাত্ত সমূহগুলোর দিকে একটু তাকাই। আগে লিখে নিই উপাত্ত সমূহ কি কি দিছে? 15, 25, 28, 26, 34, 26, 29। ঠিক আছে না? সব ঠিক তুলছি? চেক করি। 1 2 3 4 5 6 7, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা। এখানে দেখো তো কোনো মানে রিপিট হয়েছে কিনা। 20 একটাই আছে, আর নাই। 25 একটা আছে, না আর নাই। 28 একটা আছে, আর নাই। 26 একটা আছে, আরেকটা আছে। 34 একটাই আছে, 29 একটাই আছে। তাহলে বোঝা গেল 26 এই একটা সংখ্যা আমাদের কয়বার আছে? 2বার। তো একটু লিখতেছি, এখানে 26 সংখ্যাটি সর্বাধিক 2বার আছে। 2বার আছে, সুতরাং প্রচুরক। কত হইব? এই 26 নিজেই হইব। এখন কত হইতেছে? 26-এর ধরো আরেকটা সংখ্যা, ধরো আমাদের 25 যদি আরেকটা থাকতো, তাহলে আমি কি লিখতাম? এখানে 26, 25 এবং 26 সংখ্যা দুই সর্বাধিক 2বার আছে, সুতরাং প্রচুরক 25 এবং 26। এখন যদি সব কয়টা মানে আমাদের 2বার করে থাকতো,
তাইলে কিন্তু কেউ বেশি না, সবাই সমান ইকুয়ালি আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুরকই নেই, বুঝতে পারছি? কখনো কখনো তোমার প্রচুরক একটা হইতে পারে, দুইটা হইতে পারে, বা তিনটাও হইতে পারে, বা কোনো ক্ষেত্রে প্রচুরক নাও থাকতে পারে। ঠিক আছে, তো বিষয় ক্লিয়ার, বুঝলাম। মোটামুটি অনেকগুলি কমপ্লিট হয়ে গেছে। আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে, আর অল্প কিছুই। আমি বেশি গুরুত্বপূর্ণ একটু পরে রেখে দিছি। এখন ওই কয়েকটা দেখলেই তোমার সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের চিন্তা একদম শেষ। তো বাকি প্রশ্নগুলি একটু তুলি, তারপর সমাধান করে দেখাই। এইখানে আর অল্প কয়েকটাই নিচ্ছে, এগুলো করলে আমাদের কমপ্লিট। এখন আমাদের এটা কিন্তু বেসিক ক্লাস না, আমাদের এটা হইতেছে শিওর সাজেশন, যে এগুলো করাইছে এর মধ্য থেকে তোমার একদম কমন পড়ব, এই জন্য এই ক্লাসটা নিতেছি। এখন তুমি যদি বেসিক শিখতে চাও, যে ব্যতিক্রম নিয়মগুলি আমি জানতে চাই, কি আসতে পারে, কিভাবে আসতে পারে, এগুলো ছাড়া অন্যান্য কী আছে, মানে বিস্তারিত সকল কিছু যদি জানতে চাও পরিসংখ্যানে, একদম বলতে পারো সব, মানে সব, নারী নক্ষত্র সব, তাইলে যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নার একটা ক্লিক করো। আমি এই পরিসংখ্যানের একটা মাস্টার ক্লাস তৈরি করছি, ওটা দেখে নিলে কভার হয়ে যাবো, পরিসংখ্যানের আর কিছুর প্রয়োজন নেই। আর যারা অন্যান্য প্ল্যাটফর্মে দেখতেছো বা এখানে পাও নাই, ডিসক্রিপশনটা চেক করে ওখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। এই ক্লাসটা শেষ করো, সাজেশনের এই ক্লাসটা শেষ করো, এরপর তুমি চাইলে ওই ক্লাসটা দেখে নিতে পারো, বুঝছি? এবার যদি আমরা এটার দিকে তাকাই, আমাদের এইটুক বইলা নেই যে আমাদের 14 এবং 15 থেকে তুমি একটা প্রশ্ন পাইতে পারো, একটা প্রশ্ন আসবই। কোন বোর্ডে আসবো তা আমি জানি না, কয়েকটা বোর্ডে আসবো, হয়তো তোমার বোর্ড তুমি যে বোর্ডের অধীনে আসতে পারে, বা অন্য একটা বোর্ডও আসতে পারে। অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো তুমি পরীক্ষার পরে হাতে পেবে নাকি, দেখা যাবে এটা কোনো না কোনো বোর্ডে ঠিকই আসতে। তো রিস্ক নেওয়ার দরকার নেই, অবশ্যই এদের শিক্ষা যাও। 14 নম্বর কি বলছে, এখানে কোনো উপাত্তের পরিসর দিয়ে দিছে, সর্বনিম্ন মান দিয়েছে, উচ্চ মানে সর্বোচ্চ মানটা জানতে চেয়েছে। তো যেই যে তথ্য দেওয়া আছে সবাই একটু তোলো, দেওয়া আছে। এখানে আমাদের কি দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, তো লিখতেছি আমরা পরিসর। পরিসরের মান দিয়ে দিছে 55, এখানে দিয়েছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, মানটি দিয়েছে 43। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ মান, তো এর জন্য আমরা পরিসরের সূত্রটা করতে পারি। পরিসরের সূত্র কি জানি? পরিসরের সূত্র হইতেছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হইতেছে 1। এখন তুমি যার যার মান যেন বসায় দাও। পরিসরের মান আমি জানি, পরিসরের মান কত? 55। সর্বোচ্চ মান আমি জানি না, তো সর্বোচ্চর মতোই রাখলাম, সর্বোচ্চ মান, ব্রেকেটের আর প্রয়োজন নাই। সর্বনিম্ন মান কত? 43 দিয়ে দিলাম, প্লাসের একটা 1 আছে, এটাও দিয়ে দিলাম। এখন দেখো আমাদের সর্বোচ্চ মান প্রয়োজন, এটাই পাশে মাইনাস আছে, এটাই পাশে প্লাস আছে, এই পাশে পাঠায় দাও। সেই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাবো, প্লাস 1, ওই পাশে প্লাস আকারে ছিল, এই পাশে আসলে অবশ্যই মাইনাস হয়ে গেল। তাহলে সর্বোচ্চ মান বের হয়ে গেছে, শুধু একটু ক্যালকুলেশন করতে হইব। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, যদি আমরা 55 এবং তার সাথে 43 যোগ করি এবং এগুলো থেকে একবার দিয়ে দিই, তাহলে রেজাল্ট বের হয় 97। সর্বোচ্চ মান কত? 97। তো এভাবে লিখে দিই যে সর্বোচ্চ মান কত পাওয়া গেছে, 97। শেষ, বুঝতে পারছি। এখন এইখানটাতে প্রশ্নটা অন্যভাবে কীভাবে ঘুরে থাকতে পারে, ধরো এখানে তোমার সর্বনিম্ন মানটা মানে 43, এটা দেওয়া নাই, এটার কি নাই, এটা আমরা জানি, এটা জানতে চাইলো, আর তোমার কাছে সর্বোচ্চ মানটা বইলে দিল 97। তো প্রসেস তো সেমই, তখন তুমি সর্বনিম্নর যে মানটা ওইটা জানো না, ওটার বাংলাতেই লিখবা, এই সর্বোচ্চর মান যেন ওটা বসাইবা, এই পাশ ওই পাশ করবা, মান বের করবা। ঠিক আছে, একটু পরিবর্তন হইতে পারে। এটাতে আমারটাতে এই প্রশ্নটা আমি নিচ্ছি সর্বোচ্চ মান কত, তোমারে হয়তো দিতে পারে সর্বনিম্ন মান কত, বা এটাও হুবহু দিতে পারে। ঠিক আছে, তারপরটা যদি তাকাই, মোটামুটি এইরকম তথ্যই দেওয়া আছে, কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হইব। কোন শ্রেণীর উচ্চ সীমা দিয়ে দিছে, মধ্যমান দিয়ে দিছে, ওই শ্রেণীর নিম্ন সীমা জানতে চেয়েছে। এখানে আর পরিসর বলেন, এখানে মধ্যমান বলছে। আমাদের মধ্যমান বললে এক সূত্র, পরিসর বললে আরেক সূত্র, তো এটা একটু এই জায়গাতে চেঞ্জ আসবো। তো 15 নাম্বার, এটার জন্য সেমভাবে যা যা দেওয়া আছে তুইলা নাও, দেওয়া আছে। আমাদের এখানে কি দিয়ে দিছে, উচ্চ সীমা, তুমিও লেখো উচ্চ সীমা। উচ্চ সীমা দেওয়া আছে 65, আর দেওয়া আছে মধ্যমান, মধ্যমান দেওয়া আছে 62.5। এবার তুমি মধ্যমানের সূত্রটা করো। সুতরাং মধ্যমান কীভাবে বের করে, ওই তুমি গড় করছো না, শ্রেণীবিভক্ত দেওয়া থেকে দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করে, ওইটাই মূলত আমাদের মধ্যমান। যে কোনো কিছুর মধ্যবিন্দু বা মধ্যমান বের করার প্রক্রিয়া এটাই। তো এই জন্য আমাদের কী করতে হইব, বড় আর ছোট দুটার যোগ করতে হইব। তো লিখে দিলাম নিম্ন সীমাই লিখলাম আগে, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ কত, 2।
তুমি মধ্যমানের মানটা জানো 62.5। তুমি নিম্ন সীমা জানো না, তো যা আছে ঠিক তাই লিখে দিলা। নিম্ন সীমা আমার জানা নেই, আমি উচ্চ সীমা জানি 65, নিচে 2 দিয়ে দিলাম। তারপর আমার কাছে কি আড়াআড়ি বা ক্রস গুণ করা, যেহেতু আমার এটার প্রয়োজন, তাহলে এই গুণটা আগে করলাম, মানে হাতের বামে এটা লিখে দিলাম। সাথে আছে 65, এটা নিচের 1-এর সাথে, মানে যেটার 1-এর সাথে গুণ হয়েছে, যা আছে ঠিক তাই। আর আমাদের 62.5-এর যদি আমি 2 দ্বারা গুণ করি, রেজাল্ট কত বের হয়? 62.5 ইন্টু হইতেছে আমাদের 2, 125। তারপরে নিম্ন সীমা 125, এটাই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো? মাইনাস। একটু বিয়োগ করি, নিম্ন সীমার মান কত বের হলো? নিম্ন সীমা 125 থেকে বিয়োগ 65, তো রেজাল্ট বেরোছে 60। আমাদের উচ্চ সীমা ছিল 65, নিম্ন সীমা কত? 60। তো এটাও সেমভাবে আমাদের নিম্ন সীমার মানটা দেওয়া থাকতে পারতো, মধ্যমান দেওয়া থাকতো, তোমার কাছে উচ্চ সীমা জানতে চেতে পারতো। তো এইভাবে প্রশ্নটা ঘুরাইতে পারে, বুঝতে পারছি? এর বাইরে কিন্তু কিছু হইব না। এখন এই লাস্টে বলতেছি না, এখানে আরও 3টা লিখছি, 3টা কেন আমি এখানে চাইলে আরও কয়টা, প্রায় মনে হয় 10-12টা লিখতে পারতাম, কিন্তু আমি প্রসেসটা বুঝাই দিতেছি, এই নিয়মে তুমি বাকি সব কমপ্লিট করতে পারবা। আমার একটা বক্স দিয়ে দিছে, বক্স থেকে সারণী হতে জানতেছে F1 ইন্টু F2 ইন্টু H এর মান কত। আচ্ছা, F1 প্রচুরকের কথা যদি চিন্তা করি, এটা কি সবচেয়ে বড় না? এটা থেকে যদি আমি এটাতে বিয়োগ করি, তাহলে কি F1 পাওয়া যায় না? তো এটাই লিখতেছি। আমাদের এইখানটাতে 16 নম্বর যদি করি, এখানে প্রচুরক শ্রেণী ডাইরেক্ট লিখে দিচ্ছি কত? 61 থেকে, আচ্ছা যাক, একদম বিস্তারিতই লিখি, ছোট আর না করি। এখানে গণসংখ্যা সর্বাধিক কত আছে? 25, যা কোন শ্রেণীতে অবস্থিত? 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী এই যেটা 61 থেকে কত? 70। তাহলে এখন যদি আমি F1 বের করতে চাই, F1 মানে হইতেছে প্রচুরকের যে গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, এটা থেকে তার সামনেরটারে বা পূর্বটারে বিয়োগ করা। 25 থেকে আমি 15 বিয়োগ করলাম, অবশ্যই 10 পাওয়া যাইব। তাহলে F2 হইতেছে আবার এই 25 থেকে তার পরেরটারে বিয়োগ করা। তাহলে যদি আমি 25 থেকে 14 বিয়োগ করি, কত পাওয়া যাব? এখানে যেহেতু 10 পাইছে, এখানে অবশ্যই 11 পাওয়া যাব। আমাদের এই দুটোর গুণ করে H এর সাথে আবার গুণ করতে বলছে। গুণ না থেকে এখানে যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে, মানে এই জন্যই বলছি এই অঙ্করে চাইলে আমি 10 কেন 12, 13, 14, 15 বহুত নিয়মে আমি এই প্রশ্নটা ঘুরাই ফিরে লিখতে পারতাম। বিষয়টা কি, এখানে তারা গুণ দিছে, গুণ না দিয়ে এখানে কী থাকতে পারতো? যোগ থাকতে পারতো, বিয়োগ থাকতে পারতো। গুণ না রেখে যোগই রাখি, এটা বেশি ভালো দেখা যাইব। মানে আমি তো তৈরি করছি, এই জন্য প্লাসই দিয়ে দিলাম। ধরো তোমারটাই মাইনাস আসছে, তুমি মাইনাস দিয়ে করবা। এখন H এর মান কত? H এর মান হইতেছে এই দুই ঘরের পার্থক্য, 31 থেকে 40, 31 সহ কিন্তু গণতে হয়। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, কয়টা? 10টা পাইছে। তো H এর মান 10। তো সুতরাং ফাইনালি F1 প্লাস এর F2 ইন্টু H, F1 এর মান 10, F2 এর মান 11, H এর মান 10, দুটার যোগ করলে 21 পাওয়া গেছে, 21 সাথে 10 যোগ করলে 210 হয়ে গেছে। যদি বিয়োগ করতে বলতো বিয়োগ করতাম, গুণ করতে বললে গুণ করতে বলতাম, আরও কিছু করতে বললে আরও কিছু করতে পারতাম, কোনো ঝামেলা ছিল না। এবার ধরো এই প্রশ্নটাই আরও একটা বানাই, প্রচুরক শ্রেণীর মধ্যমান জানতে চাইলো। প্রচুরক শ্রেণীর কি জানতে চেয়েছে? তোমার কাছে মধ্যমান জানতে চেয়েছে। প্রচুরক শ্রেণী কি, যেটা না সিলেক্ট তো করলাম, এবার এটার মধ্যমান যদি বের করতে বলে, যে বললো আচ্ছা মধ্যমানটা বের করতে, তাহলে মধ্যমান কত হইব? এই দুটার যোগফল, 61 যোগ 70 ভাগ হইতেছে 2, এই দুটার যোগ করবা, 61 আর 70 যোগ করবা, 61 যোগ 70 ভাগ হইতেছে কত? 2 দিয়া, 61 যোগ 70 ভাগ 2, 65.5, 65.5। এটা আমাদের মধ্যমান, হ্যাঁ মধ্যমান, মধ্যবিন্দু লিখলেই হয়েছে, ঠিক আছে। এখন যদি এটা নিম্ন সীমা জানতে চেত, তাহলে 61 হইতো। যদি উচ্চ সীমা জানতে চেত 70 হইতো। যদি মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান জানতে চেত, মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী এটার মধ্যমান সেম হয়। মানে এইভাবে আমি ঘুরায় পেঁচায় বহুতগুলি প্রশ্ন বের করতে পারবো। আসলে কি ছোটোখাটো বিষয় তোমরা জানো, ঠিক আছে। তো স্কিপ করে আমরা 18 নাম্বার গেলাম, এটা দিয়ে আমরা কমপ্লিট করতেছি। আবার এইটারও চাইলে মধ্যক শ্রেণী ধরে আমরা অনেকগুলি প্রশ্ন বানাইতে পারি।
মধ্যক শ্রেণী কোনটি, মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক মান বের করো, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো, উচ্চ সীমা বের করো, হাজারো প্রশ্ন বের করো, হাজারো না অনেকগুলি বের করা যাবে আর কি। ঠিক আছে, তো এটা একটু করাই দিই। আমাদের এটার জন্য এখানে একটু কাজ করি, ছোট জিনিস তো এর জন্য আমি আর এক্সট্রা কিছু করতেছি না। আমি একটা ক্রমযুক্ত গণসংখ্যা বের করতেছি। আমাদের মধ্যক বের করতে গেলে অবশ্যই ক্রমযুক্ত গণসংখ্যার হেল্প লাগে। তো এর জন্য আমি নতুন করে কোনো চার্ট তৈরি করতেছি না, জাস্ট এইখানেই দেখাই দিতেছি ক্রমযোজিত গণসংখ্যা। কীভাবে বের করে ক্রমযোজিত গণসংখ্যা তাও আমরা জানি, আমরা খারাপভাবে করে অভ্যস্ত, কিন্তু প্রক্রিয়া তো একই। এখানে 5, এখানে এই দুজনের যোগফল এই ঘরটাতে লিখবো, তাহলে কত হলো 15, এই জনের যোগফল এখানে লিখবো 30, এই জনের যোগফল লিখলাম, তাহলে এটা কত হয়ে গেল 55, এই দুটোর যোগফল যদি লিখি 55 যোগ 14, 55 যোগ 14 রেজাল্ট 59, 59-এর সাথে 9 যোগ করলাম, রেজাল্ট বের হইলো 78, 78-এর সাথে 3 যোগ করছি, রেজাল্ট বের হয়েছে 81, একটু বিজোড় সংখ্যা বের হয়ে গেছে, প্রবলেম নাই কোনো। তা একটু চেক দিয়ে দেখে নিই। ফাইনালি 5 প্লাসের 10 প্লাসের 15 প্লাসের 25 প্লাসের 14 প্লাসের 9 প্লাসের 3, রেজাল্ট হ্যাঁ 81, 81 আসছে, 81ই ঠিক আছে। এখন এটা আমরা n ধরলাম, এটা আমরা কি ধরলাম, n ধরলাম। এভাবেই তো করি, যে মানটা বের করি ওইটি তো আমাদের n এর মান হয়, তো ওইভাবেই লিখি। এখানে n ইজ ইকুয়াল টু 81, সুতরাং n/2, বা আমরা আরেকটা কাজ করতে পারি, n এর সাথে 1 যোগ করতে পারি, n এর সাথে 1 যোগ করে ওটার 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত বেরোইব, 81 যোগ 1 মানে 82, 41, এভাবেও বের করে। তো কত পাইছি আমরা, 41 পাইছি। এখন 41 কোন ঘরে আছে, অবশ্যই এই ঘরে, তাহলে এটা আমাদের মধ্যক শ্রেণী, এটা আমাদের কি শ্রেণী, মধ্যক শ্রেণী। তো লিখে দিলাম এত, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কোনটা হইব, এই যেটা 61 থেকে 70। এখন এটা যদি মধ্যমান জানতে চাই, তুমি এই যে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। যদি এটা পূর্ববর্তী শ্রেণী জানতে চাই, এটারে করবা, পরবর্তী জানছিলে এটারে করবা, নিম্নসীমা জানছিলে প্রথমটারে লিখবা, উচ্চসীমা জানছিলে পরেরটারে লিখবা। তো এইভাবে ঘুরে বেচায় যত আসে তুমি দিতে পারবা। আশা রাখি এইটুক বুঝ তোমার ভেতরে আসে, কোনো প্রবলেম হইব না। তো নাও, মোটামুটি কয়টা করাইলাম, 18টা করাইলাম, খুব সিম্পল 18টা। এর ভেতর থেকে এই নিয়মের মধ্য থেকে তোমার পরিসংখ্যান হবে, এর বাইরে কিছু হইব না। অল্প সময় আছে, ভালো মতো প্রিপারেশন নাও।